নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আজকে যে 2022 ডিএলএডের মামলা, যে মামলার শুনানি কিন্তু আজকে ইতিমধ্যে হয়ে গেল সুপ্রিম কোর্টে, সেই মামলা প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে থেকে কি মন্তব্য উঠে এসেছে এবং 2022 মামলার ভবিষ্যৎ কি, আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনারা তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। 2022 ডিএলএডদের অ্যাকচুয়ালি ভবিষ্যৎ কি, তারা এই 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় নিয়োগ পাবে কিনা, তাদের প্যানেল প্রকাশ হবে কিনা, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে জানতে পারবেন একমাত্র কিন্তু নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকেই সবার প্রথমে জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আজকের এই আপডেটটি আমরা বিস্তারিত জেনে নিই। তো বন্ধুরা, এটা দীর্ঘ আকাঙ্ক্ষিত একটি মামলা, 2022 ডিএলএড মামলা, যাদের কিন্তু অলরেডি ইন্টারভিউ প্রক্রিয়াও কমপ্লিট করে ফেলেছে প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান গৌতম পাল। উনি কিন্তু সুপ্রিম কোর্টের হিমা কোহলি ম্যামের বেঞ্চের যে নির্দেশ ছিল 2022 ডিএলএড প্রার্থীদের উদ্দেশ্যে, যে 6 সপ্তাহের মধ্যে তাদের ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট করে সেই রিপোর্ট হলফনামা আকারে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে এবং তারপরেই কিন্তু ফাইনাল জাজমেন্ট হবে। এবং এই মামলার ফাইনাল জাজমেন্টের ওপরেই কিন্তু সম্পূর্ণ যে প্যানেল 9533 প্যানেলের ভবিষ্যৎ নির্ভর করবে। তো এই মামলা আজকে উঠেছিল সুপ্রিম কোর্টে এবং এই মামলা ওঠার ফলে বেশ কিছু বিষয় কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেছে। এই মামলা আজকে দীর্ঘক্ষণ শুনানি হয় এবং শুনানি হওয়ার পরে বেশ কিছু বিষয় কিন্তু পরিষ্কার। আজকে এই মামলাটি উঠেছিল বোপান্না স্যার এবং সুধাংশু ধুলিয়ার স্যারের বেঞ্চে। এই দুজন যে সিনিয়র জাজ কিন্তু আজকে 2022 মামলার বিচার করেছেন এবং সেই ক্ষেত্রে 2022 মামলা প্রসঙ্গে বিচারপতি সুধাংশু ধুলিয়া যে মন্তব্য করেছেন তাতে কিন্তু 2022 ডিএলএডের 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় টিকে থাকা সম্ভাবনা ভীষণ কম, কেননা বিচারপতিদ্বয়ের বেঞ্চ আজকে কিন্তু মন্তব্য করেছে যে কোনো ক্যান্ডিডেট তার অ্যাপিয়ারিং অবস্থায় কোনোভাবেই কিন্তু কোনো ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না বা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারে না। যে কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গেলে সেই ক্যান্ডিডেটকে তার যে ট্রেনিং কোয়ালিফিকেশান বা তার যে কোয়ালিফিকেশান সেটা কমপ্লিট থাকতে হবে। অর্থাৎ এক কথায় কোনো অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট কোনোভাবেই কোনো রিক্রুটমেন্টের জন্য যোগ্য নন। এই বিষয়টা কিন্তু আজকে সুধাংশু ধুলিয়া স্যারের মুখ থেকে শোনা গিয়েছে এজলাসে, যার ফলে কিন্তু মনে করা হচ্ছে যে এই 2022 ডিএলএডের যে মামলা বা তাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু হয়তো সম্ভব হচ্ছে না, বা সুপ্রিম কোর্ট হয়তো 2022 ডিএলএডের বিপক্ষেই রায় দিতে চলেছেন আগামীতে। কেননা এনসিটি নিয়ম রয়েছে যে টেট পরীক্ষার ক্ষেত্রে ক্যান্ডিডেটরা অ্যাপিয়ারিং এবং পারসুইং অর্থাৎ ভর্তি হলেও কিন্তু তারা টেট পরীক্ষা দিতে পারে, কিন্তু সেক্ষেত্রে তাকে টেট পাস করলে 2 বছরের মধ্যে ট্রেনিং কমপ্লিট দেখাতে হয়। এটা কিন্তু এনসিটির রুলস। কিন্তু কোনো রকমের কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় বা ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করার জন্য তাকে কিন্তু তার অর্জিত যে ডিগ্রি সেই ডিগ্রি কমপ্লিট থাকতে হবে, নইলে কিন্তু সে কোনোভাবেই যোগ্য নয়। কিন্তু এই 2022 ডিএলএড মামলার ক্ষেত্রে আমরা একটা বিচিত্র চিত্র দেখি। আমাদের কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যখন প্রথম মামলা হয়, তখন প্রথমত পিটিশনারদের পক্ষ থেকে বা 2022 ডিএলএড ক্যান্ডিডেটদের পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়েছিল যে তাদের এই ট্রেনিংটা প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি 3 বছর পার করে দিয়েছে। তাদের যে সময়সীমা ছিল 2020 সালের মধ্যেই কিন্তু তাদের ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার কথা, জুন মাসের মধ্যেই, কিন্তু তাদের এই পরীক্ষা সেকেন্ড ইয়ার যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু প্রাইমারি বোর্ড নিতে পারেনি। তাই এই গাফিলতি তাদের, এবং এই বিষয়টাই মান্যতা দিয়েই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে 2022 ডিএলএডদেরকে সুযোগ দিতে হবে। তারপরে এই মামলাটি কিন্তু একদল টেট প্রার্থী তারা এই মামলাটিকে চ্যালেঞ্জ করে ডিভিশনে যায়।
এবং সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে খারিজ করে দেন এবং তারপরে কিন্তু 2022 ডিএলএডের পিটিশনার বা যারা 2022 ডিএলএডের পরীক্ষার্থী ছিলেন তারা কিন্তু মামলাটিকে সুপ্রিম কোর্টে নিয়ে যায়। সুপ্রিম কোর্টে হিমা কোহলির ম্যামের বেঞ্চে মামলাটি একটা ভালো জায়গায় ছিল এবং হিমা কোহলি ম্যাম 2022 ডিএলএডদের প্রতি কিন্তু একটা সহানুভূতিশীলের বিষয় দেখিয়েছিলেন এবং তিনি কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে 2022 ডিএলএডের ওপর পুরো প্যানেলের ভবিষ্যৎ নির্ভর করবে। কিন্তু আজকে মামলাটি বোপান্না স্যার এবং সুধাংশু ধুলিয়া স্যারের বেঞ্চে যেভাবে শুনানি হয়েছে তাতে কিন্তু 2022 ডিএলএডের এই নিয়োগ প্রক্রিয়া বা 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় টিকে থাকার সম্ভাবনাটা একেবারে 80% নেই বললেই কিন্তু চলে। কেননা বিচারপতির মুখ থেকে যা শোনা গিয়েছে তারপরে 2022 ডিএলএডরা একদম কিন্তু সম্পূর্ণ ব্যাকফুটে চলে গেছে মনে হচ্ছে। এবং আরও একটি বিষয়, যদি এখানটায় 2022 ডিএলএডদেরকে সুপ্রিম কোর্ট সুযোগ দেয় তাহলে হয়তো পরবর্তী যে যখন রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো আসবে সেক্ষেত্রে পরবর্তীতে এই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু যারা বিশেষ করে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট যাদের হয়তো সেকেন্ড ইয়ার ডিএলএড ট্রেনিং কমপ্লিট থাকবে না তারাও মামলা করবে ভবিষ্যতে এবং যেহেতু সেম মামলা বা সেম গ্রাউন্ডে কিন্তু সেক্ষেত্রে আদালতকে নির্দেশ দিতে যাবে নিয়োগ দেওয়ার, তাই ওই দিকটা বিচার বিবেচনা করেই হয়তো 2022 ডিএলএডরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছেন না। তাদের ইন্টারভিউ প্রক্রিয়া অলরেডি কমপ্লিট করে ফেলেছে প্রাইমারি বোর্ড এবং এছাড়াও কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা আরও প্রায় 200 থেকে 250 জন ক্যান্ডিডেটকে ইন্টারভিউ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, যারা অলরেডি বিএড বা এনআইএস থেকে কিন্তু ট্রেনিং দেখিয়ে যারা 2022 রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছিলেন কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে বিএড এনআইএস বাদ হয়ে যাওয়ার জন্য তাদের ঝুলিতে যেহেতু ডিএলএড ডিগ্রি রয়েছে 2022 সেশনে তারা ডিএলএড করছিল তাই তাদেরকে যেন সুযোগ দেয় এই মর্মে তারা মামলা দায়ের করেছিলেন এবং বিচারপতি রাজাশেখর মান্থা তাদেরকেও কিন্তু দ্বিতীয়বারের জন্য সুযোগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন পর্ষদকে। পর্ষদ সেই বিষয়টিও কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করেছেন যে সুপ্রিম কোর্ট যা রায় দেবে তাই কিন্তু করবেন। তো যাদের ইন্টারভিউ হয়ে গেছে তাদের প্যানেল প্রকাশ করবে কিনা এই বিষয়টি 14 দিন পর, আজ থেকে 14 দিন পর এই মামলার কিন্তু ফাইনাল হয়তো জাজমেন্ট হতে পারে এবং 14 দিন পর মামলাটিকে আরও গুরুত্ব সহকারে দেখবেন বিচারপতিরা, এমনটাই কিন্তু আজকে বলেছেন। ফলে 14 দিন পরেই কিন্তু 2022 ডিএলএড মামলার ভাগ্য নির্ধারণ হবে, তাদের নিয়োগ হবে কিনা 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় এটা কিন্তু ওই 14 দিন পরেই ঠিক হবে। তো বন্ধুরা, এখন 2022 ডিএলএড সম্পর্কে আপডেটটি আপনাদেরকে দিলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।